পতন অনিবার্য, সময়ের ব্যাপার মাত্র। তারা তাদের নিজেদেরই কবর খুঁড়ছে। আমি ছাত্র আন্দোলন যে ৯ দফা দাবি দিয়েছে, ওই ৯ দফা দাবি পালন করলেই শেখ হাসিনার পতন হবে, আলাদা করতে হয় না। আমি খুব কম্পেয়ার পাইনাপেল টু অ্যাপেল বলছি না, এটা হচ্ছে ওই ৬৬, ৬ দফা, ৬৯-এর ১১ দফার মতো। ৬ দফার ১১ দফা মিলার পরে পাকিস্তানের মৃত্যু ঘণ্টা বেজেছিল। এই আহতদের ৬ জনকে নিয়ে যে রেখেছে, তাদের কোন কর্তৃত্ব বলে ডিবি অফিসে হেফাজতে রেখেছে এবং নিরস্ত্র ছাত্রদের উপর যেন গুলি না হয়, সেটার জন্য ওই যে আমি ২ তরুণ আইনজীবীর নাম বললাম, ওনারা একটা রিট করেছে। এবং যেই রিট আমাদের সুপ্রিম কোর্টের ইতিহাসে সেই যে অন্ধকার যুগ পাকিস্তান আইয়ুব মোনায়েম ইয়াহিয়া খানদের, সেই সময় হয়ে চেনা জানা মুখ কিন্তু এই কেসগুলোর সঙ্গে আগেই যুক্ত হয়নি। যে মঞ্জুর মতিন এবং আইনুন্নাহার লিপি, আমাদের বারের ২ জন ইয়াং মেম্বার, প্রতিশ্রুতিশীল আইনজীবী, যাদের আমি সবসময় দেখেছি সজ্জন, শান্ত। আইনুন্নাহার লিপি নারী অধিকার নিয়ে আইনজীবী প্র্যাকটিস করে, ভালো প্র্যাকটিশনার। মঞ্জুর মতিন চ্যানেল 24-এ উপস্থাপনা করে। আমি যতক্ষণ দেখা হয়, আমরা একই ফ্লোরে, আমাদের রুম, তার সিনিয়রের রুম, আমি বলবার আগে একটা চমৎকার হাসি দেয় এবং কোনোদিন কোনো রাজনৈতিক কর্মসূচিতে নাই। কিন্তু দেখেন, সে বিবেকের তাড়নায় পিটিশনার হয়ে আজকে হিয়ারিং গুলো করছে। কাজী বাংলাদেশের ভয় কেটে গেছে। আজকে নাজমুল বোধে ছিলই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে দৃঢ়তা দেখলাম, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এসেছিল। আমাদের আইনজীবী, বললাম তো, বারের সভাপতি জনাব এ মাহবুবউদ্দিন খোকন ছাড়া অন্যান্য ২-৩ জন প্রতিষ্ঠিত নেতা ছাড়াও অনেক তরুণ আইনজীবীরা যুক্ত হয়েছে। এবং সারা বারে, আর যার সঙ্গে দেখা হচ্ছে, মামুন বা যারা ভাই বলে, যারা স্যার বলে আমাকে, একটা কিছু তো করতে হবে, ছেলে মেয়েদের এইভাবে হত্যা, গণহত্যা। তো সুতরাং আপনি দেখেন এই সরকারের ভণ্ডামিটা, আপনি দেখেন, নাজমুলও শোনেন। গতকাল মঙ্গলবার সরকার শোক দিবস ঘোষণা করেছিল না ছাত্র শহীদদের জন্য, ক্যাবিনেট মিটিংয়ে। আপনারা লাল কাপড় দিয়ে প্রত্যাখ্যান করে, সারা দেশে লাল। আমি অনলাইনে যারা ইউজ করে সার্বক্ষণিক, তাদেরও আমি দেখলাম অনলাইনে সর্বত্র লাল। গভর্নমেন্টের ভণ্ডামিটা দেখেন। এই যে আপনি যে কথা বলছিলেন আমাকে, যে কোনো নাগরিককে বিনা বিচারে, আমাদের সংবিধানের ৩২-এ আছে, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। এটা হচ্ছে মৌলিক অধিকার, বলবৎযোগ্য। হাইকোর্ট দায়িত্বপ্রাপ্ত এই অধিকার বলবৎ করানোর জন্য। এবং ৩৩-এ আছে, কোনো ব্যক্তিকে, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাবে না। তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ, এবং ২৪ ঘন্টার মধ্যে আমাদের সিআরপিসিতেও আছে। আমাদের ছাত্র আন্দোলনের, আমাদের নাজমুল সাহেবদের যে কলিগ ৬ জন, তার মধ্যে ২ জন তো খুবই আহত। আমি নিজেও অনলাইনে, টিভিতে দেখেছি, অনলাইন মিডিয়া, ন্যাশনাল মিডিয়া তো দেখায় না, সোকল ন্যাশনাল মিডিয়া তো সরকারের দালাল মিডিয়া, তাও ২-১টা ইদানিং দেখি বিবেকের তাড়নায় কিছু খবর দেয়। তো সেই আহতদের ৬ জনকে নিয়ে যে রেখেছে, তাদের কোন কর্তৃত্ব বলে ডিবি অফিসে হেফাজতে রেখেছে এবং নিরস্ত্র ছাত্রদের উপর যেন গুলি না হয়, সেটার জন্য ওই যে আমি ২ তরুণ আইনজীবীর নাম বললাম, ওনারা একটা রিট করেছে। এবং যেই রিট আমাদের সুপ্রিম কোর্টের ইতিহাসে সেই যে অন্ধকার যুগ পাকিস্তান আইয়ুব মোনায়েম ইয়াহিয়া খানদের, সেই সময় হয়েছে, বাংলাদেশের সামরিক শাসনের আমলও হয়েছে, সব সময় হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, সোমবার দিন থেকেই রাষ্ট্রের, সরকারের নির্দেশে যে অ্যাটর্নি জেনারেল অফিস হওয়া দরকার, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অফিস, কারণ অ্যাটর্নি জেনারেল অফিসের একেবারে সর্বোচ্চ ব্যক্তি থেকে নিম্ন পদস্থ পিয়ন পর্যন্ত তাদের সমস্ত বেতন, অন্যান্য সুযোগ সুবিধাদি, ব্যয়ভার বহন করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বহন করা হয়। কিন্তু সেই অ্যাটর্নি জেনারেল অফিস দলীয় ক্যাডার অফিসের মতো সোমবার দিনও হইচই করলো। গতকাল একদিকে তারা মাছের মার পুত্র শোকের মতো সোকল শোক দিবস করছে, আর তার অ্যাটর্নি জেনারেল অফিসকে ঝাঁপিয়ে পড়তে বলছে, এবং তার সঙ্গে সরকারের দলদাস আইনজীবীরাও গিয়ে, সোকল সিনিয়র আইনজীবীরা, এই জাস্টিস মোস্তফা জামান ইসলাম এবং জাস্টিস আমাদের আপনার আরেকজন যে জাস্টিস আপনার দোলন সাহেব, মাসুদ হাসান, ডাকনাম দোলন, জাস্টিস মাসুদ হাসান সাহেবের বেঞ্চে হিয়ারিং এ বাধা। আমি, দর্শকরাও জানেন আমার চেয়েও ভালো, তবু আমি বলি, কোর্টের, হাইকোর্টের নিয়ম হচ্ছে পিটিশনারের আইনজীবী বলবেন
তারপরে রাষ্ট্রপক্ষ থেকে বলবেন। রুল ইস্যুর আগে রাষ্ট্রপক্ষকে কমিশনে যদি কোনো হাইকোর্ট অ্যাড অর্ডার দিত যে গুলিবন্ধ এই ছাত্রদেরকে কোর্টে প্রডিউস করো, যেটা নিয়ম, হেভিয়াস কর্পাস মানে ব্রিং দ্য বডি বিফোর দ্য কোর্ট, সেইটা করবার আগে শুনতে পারে অ্যাটর্নি জেনারেল সাহেবকে, গুরুত্বপূর্ণ বিষয় সাংবিধানিকভাবে। কিন্তু কালকে মঙ্গলবারে সেখানে হুলিগানিজম হয়েছে, জুডিশিয়াল এনার্কি সৃষ্টি করা হয়েছে। সব পুরো অ্যাটর্নি জেনারেল অফিসকে কন্টেম্পট অফ কোর্টের দায়ে অভিযুক্ত করা যেতে পারে, কারণ তারা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে বাধা বিঘ্ন করেছে। এবং তার রেজাল্টটা দেখেন, কোর্ট তো উঠে গেছেন। ওই জাস্টিস মোস্তফা জামান ইসলাম এবং জাস্টিস মাসুদ হাসান দোলন সাহেবের বেঞ্চে জাস্টিস মাসুদ হাসান সাহেব অ্যাডিশনাল বিচারপতি হিসাবে অন্য আরো 11 জন বিচারপতির সঙ্গে উনি আপনার নিয়োগ পেয়েছিলেন, এবং অন্য যে 10 জনকে কনফার্ম করেছে 2 বছর পর হাইকোর্টের সংবিধান অনুযায়ী তাদের পারফরমেন্স দেখে আপনার নিশ্চিত করে, কনফার্মেশন বলি আমরা, মানে স্থায়ী বিচারপতি করে অ্যাডহক বিচারপতি থেকে। সেখানে জাস্টিস মাসুদ হাসান দোলনের নাম নেই। জাস্টিস মাসুদ হাসান দোলনকে আরো 6 মাস আপনার অ্যাডিশনাল জজ হিসেবে রেখেছে, সঙ্গে আরেকজন বিচারপতি মহোদয়কে। কিন্তু আমরা প্র্যাকটিসের জীবনে যা দেখেছি, যাদেরকে কনফার্ম করেছে তাদের চেয়ে কোনো অংশেই জাস্টিস মাসুদ হাসান অযোগ্য না। তাহলে বাংলাদেশের মানুষ কি কনক্লুশন ড্র করবে? যে এটা একটা চাপ দেওয়া তার উপরে। এবং আজকে উনি অসুস্থ হয়ে পড়েছেন, আজকে কোর্ট বসেনি, কালকেও আমি একটু পরে হয়তো কজ লিস্ট পাবো, কালকেও বোধহয় সিঙ্গেল বেঞ্চ হবে। অর্থাৎ এই মামলার হিয়ারিং এর রেজাল্ট আর আমরা সহজে পাচ্ছি না। আপনি তাহলে দেখেন, একদিকে শোক দিবস ঘোষণা করছেন নাটক করে, আরেকদিকে মানুষের অধিকারের কথা বলে আইনের আশ্রয় লাভের অধিকার আপনি নস্যাৎ করে দিচ্ছেন আপনার অ্যাটর্নি জেনারেল এবং আপনার দলদাস আইনজীবী। কাজী এই নির্লজ্জতার শেষ কোথায়? এই নৃশংস বর্বরতার শেষ কোথায়? আজকে আমি এই ছাত্রদের এই প্রোগ্রামের বিভিন্ন ক্লিপিং গুলো দেখছি। একটা ছাত্র অসহায়ের মতো বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাকে ছেড়ে দেন, আমার দোষ কি? আমাদের আইনজীবী বারের প্রেসিডেন্ট মাহবুবউদ্দিন খোকন সাহেব সহ অন্যান্য আইনজীবীরা সহ উপস্থিত থেকে, মঞ্জুর মতিনও ছিল, সাবেক বারের নির্বাচিত নেতারাও ছিল। 2 জনকে তো ছাড়িয়েছে। একটা মেয়ে আমাদের কন্যা তুল্য, সে তার বড় ভাইকে ছাড়ানোর জন্য আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আহত হয়েছে। নাজমুল হাসান বলেছেন মার্চ ফর জাস্টিস অত্যন্ত গণতান্ত্রিক, আপনার মানে একদম নিরপরাধ নির্দোষ, যাটাকে আমরা বলি আইনের ভাষায়, একটা অনুষ্ঠান। তারা বিচার চান। আমি প্রশ্ন করি, আজকে আমি একটা হাইকোর্টের, আপনি অবাক হবেন, হাইকোর্টের একটা বেঞ্চে কোটা সংস্কারের একটা কেসে, কোটা সংস্কারকে ঘিরে বিভিন্ন জেলায় যে কেস, সঙ্গে সঙ্গে হাইকোর্ট শুনে বলছেন, হাইকোর্টের ওই বেঞ্চ, আগাম জামিনের এই হিয়ারিংই আমরা এখন শুনবো না। আমি বিনয়ের সঙ্গে বিচারপতি মহোদয়কে প্রশ্ন করলাম, বাংলাদেশে কি সংবিধান স্থগিত হয়ে গেছে? বাস্তবে কি আসলে জরুরি অবস্থা জারি হয়েছে? সংবিধান স্থগিত হয়েছে? আমাদের এই সংবিধানের 31 অনুচ্ছেদে আছে যে আইনের আশ্রয় লাভের অধিকার ইনএলিয়েনেবল রাইট, অলঙ্ঘনীয় রাইট। এমনকি আমাদের সংবিধানে এত বলা আছে, বিদেশি কোনো ব্যক্তিও বাংলাদেশে বসবাসরত অবস্থায় আইনের আশ্রয় লাভ করবে। আজকে আমার সন্তান তুল্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সেই সুযোগ পাচ্ছে না, তারা মার্চ ফর জাস্টিস করছে। আমি অবাক, সুপ্রিম কোর্টের প্রধান ফটকে, ধরেন আমি প্রায় 27 বছর ধরে প্র্যাকটিস করি, 98 সালের জানুয়ারি থেকে, আমি কোনোদিন দেখিনি সুপ্রিম কোর্টের প্রধান ফটকে নিরপরাধ ছাত্র ছাত্রীরা আসছে, তারা তাদের বক্তব্য জানাবে, প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করবে, এরকম বিভিন্ন জেলায়। এর চাইতে গণতান্ত্রিক আপনি আওয়ামী লীগের কাউকে পান কিনা জানি না, বা অনেক পণ্ডিত বুদ্ধিজীবী যেগুলো আছে সামনে এনেন। আমি জিজ্ঞেস করতে চাই, কোন আইনে আজকে এই ছাত্রদের বাধা দিল? এবং বোধহয় 3-4 জনকে অ্যারেস্টও করেছে, তাই না নাজমুল? ছাড়েনি তো সবাইকে, বোধহয় কয়েকজনকে অ্যারেস্ট করেছে না, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, 2 জনকে তো আমাদের আইনজীবীরা ছাড়িয়েছে। এটা একটা দেশ? আসলে তা না। ও আমাদের ছাত্র আন্দোলন যে 9 দফা দাবি দিয়েছে, ওই 9 দফা দাবি পালন করলেই শেখ হাসিনার পতন হবে, আলাদা করতে হয় না। আমি খুব কম্পেয়ার পাইনাপেল টু অ্যাপেল বলছি না, এটা হচ্ছে ওই 66, 6 দফা, 69-এর 11 দফার মতো। 6 দফার 11 দফা মিলার পরে পাকিস্তানের মৃত্যু ঘণ্টা বেজেছিল। বাংলাদেশেও এই পাকিস্তানি জান্তা, আমি শেষ করি, নৃশংস এই সরকারের পতন অনিবার্য, সময়ের ব্যাপার মাত্র।
তারা তাদের নিজেদেরই কবর খুঁড়ছে। আমি শেষ করে দিই 30 সেকেন্ডে। আপনি দেখেন অভিভাবকরা নেমেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমেছে, সাংস্কৃতিক কর্মীরা আমি যাদের অনেকদিন দেখিনি, এবং অনলাইনে আপনি দেখবেন, আমি তো অবাক। আমি নাজমুল আপনাকে বোধহয় কালকেও একটা টক শোতে বলেছিলাম, আমার একসময় অভিমান ছিল যে আমার পরবর্তী প্রজন্ম আমি নিজেও ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, যে এরা বোধহয় আত্মকেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক। কিন্তু আজকে ছাত্র আন্দোলন প্রমাণ করেছে, এবং একটা বিষয় খুব গভীরভাবে খেয়াল রাখতে হবে, এখানে কোনো ডিকটেশন দেওয়া চলবে না। ছাত্ররা তাদের মতো করে আন্দোলন এগিয়ে নিক। 52-তে তাই হয়েছিল, কোনো রাজনৈতিক দলের ডিকটেশন লাগেনি। 90-তেও তাই হয়েছিল। ছাত্র আন্দোলন যখনই স্বাধীনভাবে তার অধিকার আদায় করে, তার সঙ্গে জনগণের অধিকারও যুক্ত হয়ে পড়ে। এবং আমি অত্যন্ত আশাবাদী, আমাদের রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত, আমাদের সমস্ত অধিকার তো আগেই লুপ্ত হয়েছে, কিন্তু ছাত্রদের জেগে ওঠার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ জেগে উঠেছে, এবং এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড়। এবং দেখেন আজকে সরকার এত নার্ভাস হয়ে পড়েছে, বহুদিন পর দেখলাম ওবায়দুল কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের যুক্ত করেছে, সেখানেও সে আপনার হইচইয়ের সম্মুখীন হয়েছে। এগুলো করে লাভ হবে না। বিদায় ঘন্টা বেজে উঠবে, আপনি বিদায় ঘন্টা না বলেন, ওই যে নাজমুলদের যে 9 দফা দাবি আছে, আমার মনে হয় নাজমুল সাহেব বোধহয় বলতে গিয়ে একটা স্কিপ করেছে দাবি। এই যে ছাত্রলীগকে যে নামিয়ে দিয়ে ছাত্র আন্দোলন নস্যাৎ করার যে হুমকি দাতা ওবায়দুল কাদেরও পদত্যাগ আপনাদের একটা দাবির মধ্যে আছে বোধহয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী হিসাবে। তো সুতরাং এটি যথার্থ। আর আমি বলে দেই, একে ওকে সরিয়ে লাভ হবে না, মূল ব্যক্তিরই সরার টাইম এসে গেছে।